হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি না, অ্যাকচুয়ালি এএনএম এবং জিএনএম যে পরীক্ষা আছে, তো সেই পরীক্ষার, সেটি তো একটা কম্পিটিটিভ এক্সাম। তো সেই পরীক্ষার একটা সাবজেক্ট, এটা হচ্ছে পদার্থবিদ্যা। সেই পদার্থবিদ্যার বিগত কয়েক বছরের কোশ্চেন এবং সেই কোশ্চেনের আমরা অ্যান্সার গুলো, ঠিক আছে, সলভ করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু যারা প্রিপারেশন নিতে চলেছে এবং যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা নিতে চলেছে তারা ভাবছে যে আমরা কি করে শুরু করব বা কোত্থেকে কিভাবে শুরু করব, অনেকের বিভিন্ন রকম কোশ্চেন থাকে। তো তার ক্ষেত্রে এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা নিচ্ছে, অলরেডি নিয়ে নিয়েছে এবং খুবই কারণ হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা আছে, অনেকে তাহলে খুবই প্রিপারেশন অনেকের খুব ভালো। তো তাদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের কাছে এটা একটা রিভিশনের মতো হয়ে যাবে। ঠিক আছে? তো বেশি কথা বলবো না। অনেকে অনেক কথা বললে অনেক বেশি কথা হবে। তো সেই বেশি কথা না বলে আমরা কিন্তু কোশ্চেন কোশ্চেন গুলোকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা ফার্স্ট ভিডিও কিন্তু আমার। হুম। যে তোমরা যদি ভালো করে শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু কি মানে ব্যাপারটা হচ্ছে কি তোমাদের চাহিদা মতো আমি কিন্তু ভিডিও বানাবো। এবার তোমাদের হয়তো কোনো চাহিদা থাকলো না, তাহলে কিন্তু আমি তো এমনি এমনি বানাতে পারবো না। তোমরা যদি ভাবো যে না ঠিক আছে, তো আমি কিন্তু এর পর থেকে কিন্তু, অর্থাৎ তোমরা যদি উৎসাহ দেখাও তাহলে আমি কিন্তু পর পর সমস্ত বিগত বছরের কোশ্চেন কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার 1 মার্ক এবং 2 মার্ক, ঠিক আছে, সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? এবং কথা দিচ্ছি তোমরা যদি উৎসাহ দাও তাহলে কিন্তু আমি করবো অবশ্যই। ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো, তোমাদের স্লাইডের ফার্স্টে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তোমরা এটা সাধারণত পড়েছো ক্লাস 9-এ। দেখো, অ্যাসিড এবং ক্ষারের একটা প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? অ্যাসিড এবং ক্ষারের একটা কি হচ্ছে, প্রশমন বিক্রিয়া চলছে। তো সেই অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কি হচ্ছে না, এখানে COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হচ্ছে একটা, এটা মৃদু অ্যাসিড, এটা হচ্ছে একটা তীব্র ক্ষার। তাহলে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে, সেই প্রশমন বিক্রিয়ায় কিন্তু কি হচ্ছে, সল্ট তৈরি হচ্ছে, লবণ তৈরি হচ্ছে, আমরা জানি। তাহলে এটা আমি কেন লিখলাম বা কেন এই রিয়াকশনটা কেন দেখালাম, কারণ হচ্ছে তোমাদের অনেক কোশ্চেন আছে যে কিছু কিছু অ্যাসিড আছে, সেই অ্যাসিড গুলো তোমাদেরকে দিয়ে দেয় যে এই অ্যাসিডটা একক্ষারীয় না, দ্বিক্ষারীয় না, ত্রিক্ষারীয়। তাহলে এইগুলো বোঝার জন্য কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই কেমিক্যাল রিয়াকশনে আমরা দেখছি কি, যে এই এইচটা, অ্যাসিডের যে এইচটা, ঠিক আছে, এই অ্যাসিডের যে এইচটা, 1 মিনিট, হ্যাঁ, অ্যাসিডের যে এই এইচটা, এইটা প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা, সোডিয়াম আয়ন দ্বারা। দেখো, O-NH। তাহলে যতগুলো H+ বেরাবে এবং সেটা হচ্ছে কি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, সোডিয়াম প্লাস দ্বারা, তাহলে সে ততগুলো হচ্ছে, সেটা হচ্ছে তার ক্ষারকীয়তা হচ্ছে সেই মতো হবে। তাহলে এখানে দেখো, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে একটা OH আছে, তাহলে একটা OH থেকে একটা H নির্গত হবে। তাহলে একটা OH যখন নির্গত হচ্ছে, তার জায়গায় কি আসছে, একটা সোডিয়াম প্লাস আসছে। অর্থাৎ যতগুলো আমার OH বন্ধন থাকবে, ততগুলো H+ বেরাবে, আর যতগুলো H+ বেরাবে ততগুলো হচ্ছে আমার সোডিয়াম ধাতু প্রতিস্থাপিত হবে। অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এখানে দেখে নিচ্ছি যে যে এর ক্ষেত্রে একটা H+ যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি, একটা H+ সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি, একক্ষারীয় অ্যাসিড। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। দেখো, যে সালফিউরিক অ্যাসিড ইজ মনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক, টেট্রাবেসিক। তাহলে বেসিক্যালি আমাদের এখানে কি, যদি আমরা স্ট্রাকচার বা গঠন যদি আমরা জানতে পেরে যাই, তাহলে কিন্তু বলে দিতে পারবো অবশ্যই যে এটা একক্ষারীয় না, দ্বিক্ষারীয় না, ত্রিক্ষারীয় না, চতুর্ক্ষারীয়। দেখা যাক, H2SO এর স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। তাহলে দেখো, H2SO এর সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাটম কে, সালফার। তাহলে সেন্ট্রাল অ্যাটমে সালফারের চারদিকে দুটো OH আছে, তাহলে দুটো OH এ দুটো H রিলিজ হবে, এবং এই দুটো H কি হচ্ছে, সোডিয়াম আয়ন আছে, সেই সোডিয়াম আয়ন দ্বারা কিন্তু কি হবে, প্রতিস্থাপিত হবে। তাহলে প্রতিস্থাপিত হওয়ার জন্য কি হবে, তাহলে এটা হয়ে যাবে দ্বিক্ষারীয়। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বি। বি এখানে হচ্ছে। ওকে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য বেকিং পাউডার। অর্থাৎ খাবার সোডার মূল উপাদান কি, আমরা অবশ্যই জানি এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এরকম হয় কস্টিক সোডা। কস্টিক সোডা মানে কস্টিক পটাশ, যেটাকে আমরা বলছি পটাশিয়াম হাইড্রোক্সাইড। অনেক দিতে পারে যে কস্টিক সোডার মূল উপাদান কি, তাহলে ওটা হয়ে যাবে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে কস্টিক সোডার মূল উপাদান। নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখি। আচ্ছা, হুইচ অফ দা, অর্থাৎ নিউটনের গতিসূত্র থেকে দিয়েছি। নিউটনের গতিসূত্র, নিউটনের আমরা তিনটা গতিসূত্র পড়েছি। একটা হচ্ছে
ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তাহলে ফার্স্ট ল আমরা কি পাই? না জাড্ডের ধারণা এবং বলের সংজ্ঞা। ঠিক আছে, জাড্ডের ধারণা এবং বলের সংজ্ঞা। 2 নম্বর থেকে বলকে কিভাবে আমরা পরিমাপ করব, তার যে সূত্রটা আছে F ইকুয়ালস টু এম ইন্টু এ। এমটা হচ্ছে এখানে ওয়েট, ভর, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। আর থার্ড ল যেটা হচ্ছে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বলি। তাহলে থার্ড ল থেকে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে ডেফিনেশন সেটা আমরা সম্পর্কে জানতে পারি। ওকে, তাহলে এখান থেকে বলেছে বলের সংজ্ঞা। তাহলে বল কোথা থেকে পাবো? না অবশ্যই নিউটনের প্রথম গতিসূত্র, কারণ নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা এবং জাড্ডের পরিমাপ কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার সি। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো, যে এলপিজি ইউজ এজ ডোমেস্টিক, অর্থাৎ আমাদের যে এলপিজি গ্যাস হয়, আমরা যে রান্নার গ্যাস ইউজ করি, তাহলে এটা ক্লাস 10-এ পড়েছো যে তার মূল উপাদান কি? এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তার মূল উপাদান হচ্ছে কি প্রোপেন এবং বিউটেন। তার মূল উপাদান হচ্ছে আমরা প্রোপেন এবং বিউটেন। ওকে, ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে দেখা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ H2S হাইড্রোজেন সালফাইড বলছে এটা এটা হচ্ছে কি না একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যে হয় অক্সিজেন, সালফার, সেলোরিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। এটা হচ্ছে কি না পর্যায় সারণীর যে 16 নম্বর সিরিজ আছে, 16 নম্বর সিরিজে একটা গ্রুপ, সেই গ্রুপে এর হাইড্রাইড যৌগ মানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যেরকম হাইড্রোজেন যুক্ত হয়ে H2O গঠন করে, তাহলে ওটা হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড, এটা হচ্ছে সালফারের হাইড্রাইড। তাহলে দেখো আমরা জানি কি যে গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে এলে বন্ড ডিস্টেন্স যদি বাড়ে, তাহলে বন্ড ডিস্টেন্স বাড়লে কি হচ্ছে? বন্ড ডিস্টেন্স বাড়ে বা সাইজ বাড়ে, পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তো এর ক্ষেত্রে কি সম্পর্ক সেটা কি? না দেখো আমরা যদি তুলনা করি H2O এবং H2S, তাহলে H2O এবং H2S এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে কি যে OH বন্ধন আছে ওর মধ্যে, আর এর মধ্যে কি আছে SH বন্ধন আছে। তাহলে কোনটা দুর্বল আমাদেরকে দেখতে হবে। যদি নিচের দিকে এলে কিন্তু কি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের নিচে কি আছে সালফার আছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমছে, তাহলে তড়িৎ কমছে মানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্যটা বাড়বে। তাহলে বন্ধন দৈর্ঘ্য বাড়া মানে হচ্ছে এর অ্যাসিডিটি কিন্তু বাড়বে, অর্থাৎ H2O থেকে কিন্তু H2S টা বেশি অ্যাসিডিক বা আম্লিক। কিন্তু এখানে যেহেতু বলেছে যে H2S একটা শক্তিশালী কখনোই অ্যাসিড হবে না, তাহলে এটা হয়ে যাবে একটা মৃদু অ্যাসিড। কিন্তু অক্সিজেনের H2 এর থেকে কিন্তু এটি বেশি অ্যাসিড হবে। এই কেন বললাম, কারণ হচ্ছে এই দুটো হচ্ছে H2O হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড যৌগ, আর H2S যেটা হচ্ছে সালফারের হাইড্রাইড যৌগ। তাহলে H2 এর মধ্যে OH বন্ধন আছে, কারণ আমরা এই অ্যাসিড মানে কি জানি যে H+ নির্গত হবে। তাহলে কি হচ্ছে যে OH বন্ধন আছে H2 এর, তাহলে H2S এর SH বন্ধন আছে। তাহলে যখন আমরা নিচের দিকে আসবো OH বন্ধন বড় না SH বন্ধন বড়? তাহলে O থেকে সালফারে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমছে, তাহলে SH বন্ধন বড়, তাহলে SH বন্ধন বড় মানে দুর্বল, তাহলে তাড়াতাড়ি H+ টা নির্গত হয়ে যাবে। তার তখন হচ্ছে কি H2O থেকে H2S টা বেশি অ্যাসিড হবে। কিন্তু এক্ষেত্রে আমরা ওটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড নট, ওটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড নয়। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, যে প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ভেলোসিটি ইজ কল্ড। তাহলে এটাকে কিন্তু ক্যালকুলেশন না করে বোঝা যাবে না, সেজন্য আমাকে কিন্তু ক্যালকুলেশন করে দিয়ে দেখাতে হবে তোমাদেরকে। এই যে ক্যালকুলেশন করা আছে দেখো, বল ফোর্স, ফোর্স মানে আমরা জানি কি ওর মাত্রা হয় কি mLt-2, আর বেগ lt-1 হয়, আমরা পড়েছি। তাহলে এই দুটোকে মাল্টিপল করে দিই, তাহলে মাল্টিপল করলে mL-t-3 হয়ে যাচ্ছে। আর ক্ষমতা আমরা কি জানি? ক্ষমতা কার্য করার হার কি, অর্থাৎ কার্য বাই সময়। তাহলে mLt-t করলে কি হয়ে যাচ্ছে mL-t-3, তাহলে ওটা হয়ে যাবে কি ক্ষমতা। তাহলে তোমরা ভালো করে দেখে নাও একটু এখানে কিভাবে করা আছে, ঠিক আছে? ওকে, তাহলে ওটা হয়ে যাবে পাওয়ার। আচ্ছা মিল্ক ইজ এ স্যাচুরেটেড সলিউশন, সুপার স্যাচুরেটেড কোলোয়েড সাসপেন্স। তাহলে তাহলে দুধ হচ্ছে একটা কি হয়ে যাবে যে তোমরা জানো, হ্যাঁ এটা হচ্ছে একটা কোলোয়েড দ্রবণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কোলোয়েড দ্রবণ। আচ্ছা একটা কথা বলি, যে তোমাদের যদি মনে হয় যে স্যার এই টপিকটা আমাদের আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে এই টপিকটা আমাদেরকে একটু পড়িয়ে দিন, তাহলে অবশ্যই আমি কমেন্ট করবে, দিলে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো পড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য আর্থ। তাহলে প্রিন্সিপাল অর্থাৎ মূল উপাদান কি? আমরা জানি এটা নাইট্রোজেনই হবে, কারণ বেশিরভাগ অংশটা নাইট্রোজেন দিয়ে গঠিত। তাহলে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট স্লাইড আমাদের জন্য কি অপেক্ষা করছে? জিপিএস। জিপিএস এটা এটা একটা জিকের কোশ্চেন, তো আমি এখানে এটা তুলে নিয়েছি। তাহলে জিপিএস হচ্ছে কি গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে? গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটাকে আমরা কি বলবো? জিপিএস বলবো। আচ্ছা 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে আমরা এটাই জানি অবশ্যই 10⁻⁹ মিটার হয়, ঠিক আছে? 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার হয়, ঠিক আছে? ওকে, মানে ব্যাপারটা হচ্ছে আমি যখন কোশ্চেনের স্লাইড অ্যান্সার গুলো করছি, তোমরা এক কাজ করবে, বন্ধ করে দিবে ভিডিও,
বন্ধ করে দিয়ে নিজেরা কোশ্চেনের অ্যান্সারটা করা। এবার আমার সঙ্গে মিলাও, ঠিক আছে কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে 10⁻12 এই যে 1 পিকোমিটার যদি বলতো তাহলে হয়ে যেত 10⁻12 মিটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। 1 জিবি মেমোরি ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ টাইমস লার্জার দেন 1 এমবি মেমোরি। এটা আমরা জানি, তাহলে ওটা হয়ে যাবে 1000 টাইমস। এটা হয়ে যাবে কি 1000 টাইমস লার্জার দেন কি হয়ে যাবে 1 এমবি মেমোরি। কারণ আমরা জানি 1 জিবি মেমোরি ইকুয়ালস টু কি হয় না, 1 জিবি সমান 1 জিবি মানে গিগাবাইট ইকুয়ালস টু 1000 মেগাবাইটস। বা অনেকে সাধারণত বলে থাকে যে ওই তোমাদের 1024 মেগাবাইটস হয়, তাহলে ওটা 1000 গুণই হবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, বলছি দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট এয়ার পলিউশন, মানে সব থেকে বায়ু দূষণকারী কোন গ্যাস? না, এটা সাধারণত কার্বন মনোক্সাইডই হবে, কার্বন ডাইঅক্সাইড হবে না, তা কার্বন মনোক্সাইড হবে। ওটা তোমরা ভালো করে গুগলে সার্চ করে পড়লে দেখবে ওটা কার্বন মনোক্সাইড হবে। অনেকের হয়তো বলে যে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে আছে বলে কি কারণ না, এটা কার্বন মনোক্সাইডই হবে। ওকে, নেক্সট স্লাইড আমাদের কি জন্য অপেক্ষা করছে দেখি ঠিক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিন। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে মানে এটাকে তো আমাকে কোশ্চেন সলভ করতেই হবে। তো তোমরা দুটো কোশ্চেন ভালো করে পড়ে নাও, এই ভিডিওটা বন্ধ করে তোমরা কোশ্চেনটা পড়ে নাও, তারপরে আমি কিন্তু কোশ্চেনটা নেক্সট স্লাইডে সলভ করে দিয়েছি। আচ্ছা, চলো দেখা যাক। নেক্সট স্লাইডে আমি কোশ্চেনটা সলভ করে দিয়েছি, দুটো কোশ্চেন। ফার্স্ট দেখো, ওইখানে দেওয়া আছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু একটা আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেন আছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আরো একটা সলিবিলিটি দেওয়া আছে, কোন একটা সল্ট। তো সেই সল্টের সলিবিলিটি দেওয়া আছে 40। ওকে, 40 দেওয়া আছে। এবার বলছে যে ওই একই উষ্ণতায় আমি কি করব, 100 গ্রাম স্যাচুরেটেড, 100 গ্রাম না 100 ml, 100 ml স্যাচুরেটেড সলিউশন তৈরি করব, তাহলে কত গ্রাম দ্রাব আমার দরকার? তাহলে আমরা সাধারণত সলিবিলিটির যে রিলেশন আছে বা সূত্র আছে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, যে আমরা জানি কি যে দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইনটু 100। কিন্তু এখানে যেহেতু বলেছে আমাদের কত গ্রাম স্যাচুরেটেড সলিউশন অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ তৈরি করব, তো সেটাকে একটু আয়তনে আমরা কনভার্ট করে নিয়েছি, এইভাবে আমরা কিন্তু সূত্র লিখতে পারি। ঠিক আছে, তাহলে সলিবিলিটি জায়গায় আমি ওটাকে গাঢ়ত্ব করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওটাকে গাঢ়ত্ব করা যায়। তাহলে এখানে আমরা দেওয়া আছে দেখো, সলিবিলিটি বা গাঢ়ত্ব একই জিনিস হয়ে যাচ্ছে। তো 40 হয়ে যাচ্ছে 40, আর এটা হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবের আয়তন। অ্যাকচুয়ালি দ্রাবের ভর সাধারণত দেওয়া ছিল মনে হয় 100 গ্রাম ছিল। ঠিক আছে, 100 গ্রাম দ্রবণ, সরি ওটা 100 গ্রাম হবে, 100 গ্রাম দ্রবণ। তাহলে আয়তন করার জন্য ওটাকে আমি এমএল এ কনভার্ট করে নিয়েছি, কারণ ওয়াটারের ক্ষেত্রে 1 গ্রাম পার এমএল তার কি হয়, ডেনসিটি হয়। তাহলে ওটা অ্যান্সার হয়ে যাবে অ্যাকচুয়ালি 40ই হবে, 40 হয়। ঠিক আছে, ওর অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে কি 40। আর একটা কোশ্চেন আছে তোমাদের দেখবে প্রিভিয়াস স্লাইডে, যে 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আইস আছে, তাকে আমি কোথায় নিয়ে যাব না, 100 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিম, বাষ্পতে নিয়ে যাবো। তাহলে এটাকে ডাইরেক্ট হয় না। তাহলে এর জন্য আমাদেরকে দুটো স্টেপ মানে 3টে স্টেপ করতে হবে। ফার্স্ট কি হতো না, বরফ যে আছে, আইস আছে, ফার্স্ট দেখো যে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, যে 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে আইস আছে, সেই আইসকে আমরা নিয়ে যাব 100 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, সরি 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ওয়াটার, ফার্স্ট অফ অল। তাহলে কি হচ্ছে, 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আইস ছিল, সেটাকে কি হচ্ছে 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওয়াটারে। তাহলে এখানে স্টেট চেঞ্জ হচ্ছে, আইস ছিল সলিড ছিল, ওয়াটার লিকুইড হচ্ছে, তাহলে স্টেট চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা জানি যে 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করলে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। তাহলে আমাদেরকে এখানে কত দিয়েছে, 100 গ্রাম দিয়েছে, তাহলে 100 গুণ হয়ে যাবে, হ্যাঁ 100 গুণ হয়ে যাবে, তাহলে 100 ইন্টু 80 সমান হচ্ছে 8000 ক্যালোরি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি, তাহলে আমার এখন এখন যে জল আছে 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল আছে, সেই 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে ওয়াটার আছে, তাকে কি করবো 100 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ওয়াটারে নিই। তাহলে এখানে আমার স্টেট চেঞ্জ হচ্ছে না, কারণ ওয়াটার টু ওয়াটার হচ্ছে। তাহলে দেখো, স্টেট চেঞ্জ হলে ল্যাটিন হিট দরকার। ঠিক আছে, আর না হলে আমরা কিউ ইকুয়ালস টু এমএসটি যে সূত্র আছে সেই সূত্রে ফেলে দিলে হয়ে যাবে। তাহলে এম মানে হচ্ছে ঘরটা কত, এসটা আপেক্ষিক তাপ, ওয়াটার ক্ষেত্রে 1 হয়, আর ফাইনাল টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হয়ে যাচ্ছে 10,000 ক্যালোরি। একই রকম এবারে কি করব, যে 1000 গ্রাম, সরি 100 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে ওয়াটার আছে, তাকে আমরা কনভার্ট করবো কিসে, যে 100 গ্রাম 100 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা স্টিমে। তাহলে দেখো, ওয়াটার থেকে বাষ্প, তাহলে এখানেও স্টেট চেঞ্জ হচ্ছে, তাহলে কি হয়ে যাবে, কি লাগবে, ল্যাটেন্ট হিট লাগবে। আমরা জানি
যে 1 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে যদি আমরা 1 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করি, তাহলে 540 ক্যালোরি লিন তাপের প্রয়োজন হয়। তাহলে এটা 100 গ্রাম হয়েছে, তাহলে নিশ্চয়ই কত হবে, 54,000 ক্যালোরি হবে। তাহলে এবার তিনটা প্রসেসকে, এই সমস্ত অঙ্কগুলোকে আমাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে। ওকে, তাহলে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি আবার জিনিসটাকে সলভ করার চেষ্টা করবো। কিছুই না, জাস্ট সোজা যে একটা হচ্ছে, আইস থেকে তো স্টিম হবে না, মানে আইসকে যদি তুমি হিট করে দাও, হিট করলে কি হবে, স্টিম তো হবে না। তাহলে আইসকে আমাকে কি করতে হবে, প্রথমে ওয়াটারে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াটারকে আবার কি ডাইরেক্ট হিট করলে এমনি এমনি যে কোনো টেম্পারেচার দিয়ে দিলে কি স্টিমে হবে, হবে না। তাহলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে, অর্থাৎ ওয়াটারের বয়লিং পয়েন্টে নিয়ে যেতে হবে, দিলে কিন্তু ওটা স্টিমে পরিণত হবে। তাহলে এইগুলো অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস গুলোর মধ্য দিয়ে কিন্তু আমাকে টোটাল যে হিটটা লাগছে ওটা বলতে হবে। ঠিক আছে, তাহলে এবার ইন্ডিভিজুয়ালি যে প্রসেস গুলো হচ্ছে, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রসেস গুলো যে হিট লাগছে সেইটাকে আমরা সাম আপ করবো। সাম আপ করার পরে যে যে রেজাল্টটা আসে ওটাই হচ্ছে আমার এত ক্যালোরি তাপ। ওটা কিন্তু একটা হয়, মানে এক নিমেষে, মানে একটা স্টেপে কিন্তু হয় না। কারণ আমাকে প্রথমে ওয়াটার, আইসকে স্টেট চেঞ্জ করে ওকে আমাকে ওয়াটারে নিয়ে আসতে হবে। তাহলে ওয়াটারকে আবার কি করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে। সে এবার সেটা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলো, তাকে এবার টেম্পারেচার দিলে ওটা স্টিমে পরিণত হবে। অর্থাৎ ওটা কিন্তু এক চান্স বা একটা স্টেপে হয় না, অনেকগুলো স্টেপে করতে হয়। তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে লক্ষ্য রাখো। নেক্সট স্লাইডে দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, বলছে অ্যাজ এ শোন, দেখো প্রদর্শিত চিত্রের মতো একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে, ছক বলেছে, অ্যাকচুয়ালি লেখাটা মিস্টেক হয়ে গেছে, ওটা আমি বলে দিচ্ছি। বায়ু মাধ্যম থেকে এসে একটি সমান্তরাল কাঁচ ফলকের একদিকে 32 ডিগ্রি কোণে আপতিত হলো এবং উল্টা দিকে থিটা কোণে নির্গত হলো। তাহলে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, থিটা কোণের মান কত? তাহলে দেখো, আমরা সমান্তরাল কাঁচ ফলক, এটা তোমাদের হচ্ছে পিকচার, ঠিক আছে। তাহলে এটা 32 ডিগ্রি কোণে এয়ার থেকে গ্লাসে এলো, ঠিক আছে, প্রতিসরণের পরে আবার থিটা কোণে নির্গত হলো, অর্থাৎ গ্লাস থেকে এয়ারে থিটা কোণে এলো। এবার এটা হচ্ছে সমান্তরাল কাঁচ ফলক। তাহলে সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি কখনো এর চ্যুতি হয় না, কেবলমাত্র পার্শ্ব সরণ হয়। চ্যুতি যদি হতো তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হতো, তাহলে কেবলমাত্র পার্শ্ব সরণ হচ্ছে। তাহলে এটা যদি 32 ডিগ্রি হয়, তাহলে ঠিক আছে, এটা যদি 32 ডিগ্রি হয়, তাহলে এই থিটাটাও কি হবে, 32 ডিগ্রি হবে, কারণ এখানে কোনো চ্যুতি হচ্ছে না, তাহলে অ্যাঙ্গেল চেঞ্জের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, 32 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, ওটা আমি করে দিয়েছি। দেখো স্লেনের সূত্র অনুযায়ী আমি করে দিয়েছি। দেখো থিটা, ওটাকে ধরো ফার্স্ট যে কিউ পয়েন্টটা আছে, তাহলে এই কিউ পয়েন্টে দেখা যাচ্ছে আই কোণের নির্গত হচ্ছে, এটা হচ্ছে আর, প্রতিসরণের পরে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই। তাহলে স্লেনের যে সূত্র হয়, যে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, তাহলে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, ওটাকে করা হয়। আচ্ছা, এটা হচ্ছে কিউ বিন্দু, আর বিন্দুতে কি হবে, সাইন আই প্রাইম করতাম, কিন্তু 1/মিউ করে দিয়েছে, যেহেতু সেটা কি হয়ে যাবে, সাইন আর বাই সাইন আই, কারণ এটা হচ্ছে তখন আপতন কোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরটা তখন আপতন কোণ হয়ে যাচ্ছে। তাহলে প্রতিসরণ কোণটা কোনটা, সাইন আই প্রাইম, এটাকেই তো আমাকে বের করতে বলেছি। তাহলে প্রতিসরণ কোণ সাইন আই প্রাইম সমান কত হবে, মিউ ইন্টু সাইন আর হয়ে যাবে। তাহলে মিউ ইন্টু সাইন আর, এখান থেকে আমি জানি যে মিউ ইন্টু সাইন আর সমান কি হয়, সাইন আই। তাহলে অ্যাকচুয়ালি সাইন আই প্রাইম সমান হচ্ছে সাইন আই। তাহলে সাইন 32 ডিগ্রি সমান, এটা যদি 32 ডিগ্রি হয়, তাহলে থিটাটাও কিন্তু কি হবে, 32 ডিগ্রি হবে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। আচ্ছা, যদি কারোর মনে হয় যে আমার এইখানে বুঝতে পারছি না, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আমি অবশ্যই সলভ করে দিব। ওকে, আচ্ছা, তাহলে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আমি এরপরে আবার ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা উৎসাহ দেখাও যে না আমাদের দরকার আছে, তাহলে আমি কিন্তু এইভাবে এইভাবে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, তোমরা ভালো করে পড়াশোনা করো। ওকে।